আজ বাড়িতে শ্বাস রব। আব্বু সকাল থেকে 3বার পাঞ্জাবি ইস্ত্রি করিয়েছেন, আর আম্মু তো উত্তেজনায় রান্নাঘরে লবণের বদলে চিনি দিয়ে ফেলার উপক্রম। কারণটা অবশ্য সঙ্গত। আজ আমার বড় ভাই মানে নীরব ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাওয়া হবে। আমি আকাশ, পেশায় ইঞ্জিনিয়ার হলেও আজ ড্রাইভারের ভূমিকায় অবতীর্ণ হতে হয়েছে। ড্রাইভ করতে করতে আর চোখে ভাইয়ার দিকে তাকালাম। বেচারা ভয়ে নীল হয়ে আছে। কি ভাইয়া, হাত পা কাঁপছে নাকি? ভাবি যদি তোমাকে দেখেই রিজেক্ট করে দেয় তাহলে কিন্তু আম্মু তোমাকেই দায়ী করবে। ফালতু কথা বলিস না তো আকাশ, আমার টেনশন এমনিতেই তুঙ্গে, আর তুই হলি সারথি, তুই মন দিয়ে গাড়ি চালা। আমরা যখন মেয়ে পক্ষের বাসায় পৌঁছালাম তখন ড্রয়িং রুমে বেশ রাজকীয় আপ্যায়ন শুরু হলো। মেয়ে মানে রাইসা আপু বেশ শান্ত আর লক্ষ্মী স্বভাবের। বড়দের কথা চলছে। আমি আর ভাইয়া সোফায় বসে রোবটের মতো মাথা নাড়াচ্ছি। ঠিক এমন সময় পাশের ঘর থেকে একটা চওড়া আওয়াজ এলো। আপু, আমার ব্লু ড্রেসটা কোথায় রেখেছিস? আমি কি এখন এই সাধারণ জামা পরে মেহমানদের সামনে যাব? কণ্ঠস্বরটা বেশ তীক্ষ্ণ আর স্পষ্ট। সবাই একটু থতমত খেয়ে গেল। রাইসা আপু লজ্জিত হেসে ঘরের ভেতরে গেলেন। কিছুক্ষণ পর রাইসা আপুর সাথে যে মেয়েটি পর্দা সরিয়ে ড্রয়িং রুমে ঢুকলো তাকে দেখে আমার হাতের চায়ের কাপটা প্লেটে বাড়ি খেয়ে শব্দ হলো। হঠাৎ নীল রঙের একটা কামিজ পরে তরতর করে হেঁটে এলো সে। গায়ের রং দুধে আলতা, কিন্তু ভ্রু দুটো এমনভাবে কুঁচকে আছে যেন পুরো পৃথিবীর ওপর সে ভীষণ বিরক্ত। ওর বড় বড় মায়াবী চোখ দুটো যখন সরাসরি আমার দিকে তাকালো, আমার বুকের ভেতরটাই যেন বিদ্যুৎ খেলে গেল। প্রথম দেখাতেই ক্রাশ খাওয়া বোধ হয় একেই বলে। মাশাল্লাহ, রাইসা, এটা কি তোমার ছোট বোন? জি আন্টি, ওর নাম অবনী। ও একটু জেদি আর রাগী, আপনারা কিছু মনে করবেন না। রাগী মানে? যেটা সত্যি সেটা তো বলবোই। আপু, তুমি ড্রয়িং রুমে বসে ইন্টারভিউ দিচ্ছ আর আমি ঘরে আমার ড্রেস খুঁজে পাচ্ছি না, এটা কি ঠিক? মেয়েটার রাগ দেখে আমি তো পুরো কিন্তু অবাক করা বিষয় হলো ওর ওই রাগী চোখ আর অভিমানী মুখটা আমার কলিজায় গিয়ে টান দিয়েছে। নীরব ভাইয়ার বিয়ের আলাপ চলছে বড়দের মাঝে, আর আমার মাথায় তখন অন্য প্ল্যান ঘুরছে। ভাইয়ার বিয়ে ঠিক হলে তো এই রাগী চুরুইটা আমার বেআইন হবে। আকাশ, তোর কপালে নির্ঘাত শনি আছে। যে মেয়ে প্রথম দেখায় নিজের বড় বোনকে ধমক দেয়, সে যদি বেআইন হয় তবে তো জীবন তেজপাতা হয়ে যাবে। কিন্তু কেন জানি এই তেজটাই দারুণ লাগছে। আমি একটু ভাব ধরার জন্য অবনীকে উদ্দেশ্য করে বললাম, আপনি কি সবসময় এত রেগে থাকেন, নাকি আজ বিশেষ কোনো উপলক্ষ আছে? অবনী আমার দিকে এমন একখানা লুক দিল যে মনে হলো আমি জ্যান্ত পুড়ে ছাই হয়ে যাব। আমি রেগে থাকি কি হাসি সেটা আপনাকে বলার প্রয়োজন মনে করছি না মিস্টার। কি যেন নাম আপনার? বড়দের সাথে ড্রাইভার হয়ে এসেছেন? ব্যাস, পুরো ড্রয়িং রুমে এক মুহূর্তের নীরবতা। আম্মু আর আব্বু চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি বুঝলাম এই মেয়ে শুধু রাগী না, এ হলো সাক্ষাৎ আগ্নেয়গিরি। আর সেই আগ্নেয়গিরিতেই আমি সজ্ঞানে ঝাঁপ দিতে যাচ্ছি। ড্রয়িং রুমের সেই অদ্ভুত পরিস্থিতির পর আর খুব বেশি কথা এগোলো না। অবনী তার ড্রাইভার তকমা দিয়ে আমাকে যে অপমানটা করলো তাতে আমার আম্মু আব্বুর চেহারাও দেখার মতো হয়েছিল। রাইসা আপু বারবার ক্ষমা চাচ্ছিলেন ওর ব্যবহারের জন্য। কিছুক্ষণ পর আমরা বিদায় নিয়ে উঠে দাঁড়ালাম। আমি ভেবেছিলাম পজিটিভ কিছু বলে আসবেন, কিন্তু আব্বুর আচরণ আমাকে অবাক করলো। আপনাদের অপায়নে আমরা খুব খুশি হয়েছি। মেয়েও আমাদের পছন্দ, তবে হুট করে তো সব হয় না। আমরা বাড়ি থেকে নিজেদের মধ্যে আলাপ করি, তারপর আমাদের সিদ্ধান্ত আপনাদের জানিয়ে দেব। কথাটুকু বলে আব্বু গটগট করে বেরিয়ে গাড়িতে গিয়ে বসলেন। আম্মুও রাইসা আপুর আম্মুর সাথে সৌজন্যমূলক হাসি দিয়ে বিদায় নিলেন। নীরব ভাইয়া তো পুরো পথ একটা কথাও বলেনি। বাড়িতে ফেরার পর থেকেই আমি একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করছি। সাধারণত কোনো মেয়ে দেখে আসার পর আম্মু আমার সাথে খোশ গল্প করেন, কিন্তু আজ পরিবেশটা ভিন্ন। বাসায় আসার পর থেকে আম্মু আর আব্বু নিজেদের ঘরে দরজা বন্ধ করে ফিসফিস করে কী যেন আলোচনা করছেন। আমি দুবার দরজার সামনে গিয়ে আড়ি পাতার চেষ্টা করেছি, কিন্তু শুধু অস্পষ্ট গুঞ্জন ছাড়া কিছুই শুনতে পাইনি। ড্রয়িং রুমে নীরব ভাইয়া একা বসে ফোন টিপছে, তবে তার চোখে মুখেও চিন্তার ছাপ। কি হলো ভাইয়া, ওভাবে বসে আছিস কেন? রাইসা আপুকে পছন্দ হয়েছে তো? মেয়ে তো ভালোই রে আকাশ, কিন্তু দেখলি না ওর ছোট বোনটা কেমন? একটা মেহমান আসছে, তার সামনে ওভাবে কথা বলে। আমার তো ভয় লাগছে, বিয়ের পর না আবার তোকে আর আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আরে ধুর, ছোট মানুষ, একটু আধটু রাগ তো দেখাবেই, ওটা কোনো ব্যাপার না। কিন্তু আব্বু আম্মু ওভাবে রহস্য করছে কেন বলতো? রিজেক্ট করে দেবে নাকি?
জানি না রে, আম্মুর মুখ দেখে তো মনে হলো না অপছন্দ হয়েছে, কিন্তু সিদ্ধান্ত জানাতে সময় নিল কেন বুঝলাম না। আমি আরও কিছুক্ষণ ড্রয়িং রুমে পায়চারি করলাম। নিজের অজান্তেই ফোনের গ্যালারিতে উকি দিলাম। মেয়ে দেখতে গিয়ে চুরি করে অবনীর একটা ছবি তুলেছিলাম, যখন ও রাইসা আপুর পাশে দাঁড়িয়ে রাগী চোখে জানালার দিকে তাকিয়েছিল। ছবিটার দিকে তাকিয়ে মনে মনে হাসলাম। মেয়েটা রাগী হলেও অসম্ভব মায়াবী। ঠিক তখনই আম্মু ঘর থেকে বেরিয়ে আমার পাশ দিয়ে রান্নাঘরে গেলেন। আম্মু কিছু বললে না তো? রাইসা আপুকে কি আমাদের বাড়ির বড় বউ হিসেবে আনছো? তোর আব্বু যা বলার বলবে, আগে আমরা নিজেরা একটু ভেবে নিই। তুই গিয়ে ফ্রেশ হয়ে আয়। আম্মুর এমন এড়িয়ে যাওয়া উত্তর আমার খটকা আরও বাড়িয়ে দিল। আমি বুঝলাম ডালমে কুচ কালা হাই। আব্বু আর আম্মু আমার অগোচরে এমন কিছু একটা পরিকল্পনা করছেন যা আমি আন্দাজও করতে পারছি না। ড্রয়িং রুমের সোফায় পা এলিয়ে ভাবছি, যদি রাইসা আপুর সাথে নীরব ভাইয়ার বিয়ে না হয় তবে তো ওই রাগী চুরিটার সাথেও আর কোনোদিন দেখা হবে না। বুকের ভেতরটা কেন জানি একটু খালি খালি লাগছে। অস্থিরতায় রাতটা পার করলাম। সকাল থেকে দেখছি আব্বু আর আম্মুর রহস্যময় চাহনি আরও বেড়েছে। মাঝে মধ্যে তারা আমাকে দেখে এমনভাবে হাসছেন যেন আমি কোনো বড়সড় কৌতুক, কিন্তু খোলসা করে কিছুই বলছেন না। ড্রয়িং রুমে নীরব ভাইয়া বসে ল্যাপটপে কাজ করছে, কিন্তু তার মনোযোগ যে সেখানে নেই সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি। আমি গিয়ে ওর পাশে ধপ করে বসলাম। কি ভাইয়া, ল্যাপটপে কি রাইসাপুর ছবি এডিট করছিস নাকি? যা কপাল তোর, আব্বু আম্মু যেভাবে চুপ মেরে আছে তাতে তো মনে হচ্ছে তোর ছাদনাতলায় যাওয়ার হচ্ছে না। তোকে নিয়ে এটাই সমস্যা আকাশ, তুই সব কিছুতেই রসিকতা খুঁজিস। আব্বু ওই জানিয়ে দিব, কথাটার মানে জানিস? এর মানে হলো 90 ভাগ না। কেন যে না করবে সেটাই বুঝতে পারছি না। মেয়েটা তো মাশাল্লাহ বেশ শান্ত ছিল। মেয়ে শান্ত ছিল ঠিকই, কিন্তু তার ওই ছোট বোন আগ্নেয়গিরিটার তর্জন গর্জন শুনেছিস? আম্মু হয়তো ভাবছে বড় বউ শান্ত হলে কি হবে, ছোট শালিকা তো এসে আমাদের বাড়ি মাথায় তুলবে। ওই শালিকাকে ম্যানেজ করার ভয়ে হয়তো আব্বু পিছিয়ে যাচ্ছে। অবনী মেয়েটা আসলে একটু বেশি তেজি, কিন্তু দেখলি না বড় আপুর উপর ওর অধিকারটা কত বেশি। কিন্তু তুই যে ওকে ড্রাইভার শুনেও হজম করলি, এতে আমি অবাক হয়েছি। তোর তো রাগ কম না? আরে ভাইয়া, ওটা তো রাগ না, ওটা হলো বিউটিফুল অ্যাটিটিউড। আমি তো মনে হয় এনজয় করেছিলাম, তবে এখন টেনশন হচ্ছে সত্যি কি না করে দেয় কিনা। সত্যি বলতে কি, রাইসাপুকে তোর জন্য আর ওই রাগী চুরিটাকে আমার শালিকা হিসেবে পাওয়ার ইচ্ছেটা কিন্তু আমার মাথায় জেগে বসেছে। নীরব ভাইয়াকে আরও একটু খোঁচানোর জন্য আমি ওর ফোনের দিকে তাকালাম। ও বারবার রাইসা আপুর ফেসবুক প্রোফাইলটা দেখার চেষ্টা করছে, কিন্তু সাহসে কুলাচ্ছে না। আমি জানি ভাইয়া মেয়েটাকে পছন্দ করে ফেলেছে। আমি ভাবলাম একটু নাটক করা যাক। আমি ফোন বের করে গ্যালারিতে রাখা অবনীর সেই রাগী মুখের ছবিটা ওর সামনে ধরলাম। দেখ ভাইয়া, এই মেয়ে যদি তোর শালিকা হয় তবে তোর বাসর ঘরেও হয়তো ও হানা দেবে, বলবে ভাইয়া আমার আপুকে আপনি একা পাবেন না, আমার ব্লু ড্রেসটা খুঁজে দেন। তুই সামলাতে পারবি তো? আকাশ তুই কি থামবি? এমনিতেই মেজাজ খারাপ, আর তুই ওই ছবিটা তুললি কখন? একদম ডিলিট করে এটা। আম্মু দেখলে তোর পিঠের চামড়া রাখবে না। ছবি তো ডিলিট করব না, বরং বাঁধিয়ে রাখবো। কিন্তু দেখ ভাইয়া, তোর হবু শ্বশুরবাড়ি কিন্তু বেশ ধনী। শালিকাকে যদি পটাতে পারি তবে আমার গাড়ি কেনার বাজেটটা ওখান থেকেই হয়ে যাবে। আমার কথা শুনে নীরব ভাইয়া একটা বালিশ ছুঁড়ে মারলো আমার দিকে। আমি হাসতে হাসতে ড্রয়িং রুম থেকে পালিয়ে আম্মুর ঘরের দিকে গেলাম। দরজার ফাঁক দিয়ে দেখলাম আম্মু ড্রেসিং টেবিলের সামনে বসে তার গয়নার বক্সগুলো নাড়াচাড়া করছেন। আব্বু তার পাশে বসে একটা ডায়েরিতে কিছু হিসাব লিখছেন। দেখো ওগো, অবনী মেয়েটা রাগী হলেও মেয়েটার মনটা কিন্তু পরিষ্কার, একদম যা মনে তাই মুখে। এমন মেয়ে কিন্তু ঘর সামলাতে পারে। আমি তো আগেই বলেছি আমার আপত্তি নেই, তবে আকাশকে রাজি হবে? ও তো স্বাধীন চেতা ছেলে, আর অবনী তো ওকে প্রথম দিনেই যাতা শুনিয়ে দিয়েছে। আব্বুর মুখে আমার নাম শুনে আমি দরজার সাথে মিশে গেলাম। অবনী আর আমাকে নিয়ে কিসের আলাপ হচ্ছে? রাজি হওয়ারই বা কী আছে? আমি তো ভাইয়ার বিয়ের জন্য এক পায়ে খাড়া। হঠাৎ আম্মু বলে উঠলেন, আকাশের কথা ভাবছো কেন? অবনী সামনে দাঁড়ালে ও এমনিতেই কাবু হয়ে যাবে। দেখো নি কাল কেমন হাঁ করে তাকিয়েছিল। কালই আমরা ওদের বাসায় মিষ্টি নিয়ে যাব। তবে আকাশ আর নীরবকে এখনই কিছু বলার দরকার নেই, আগে পাকা কথা হোক। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। মিষ্টি নিয়ে যাবে কাল? তার মানে কি ভাইয়ার বিয়ে ফাইনাল?
নাকি আম্মু আর আব্বু অন্য কোনো পরিকল্পনা আছে? কেন জানি মনে হচ্ছে এই রহস্যের জট খুললে আমার জীবনে বড়সড় কোনো ভূমিকম্প হতে যাচ্ছে। কিন্তু সেই ভূমিকম্পের কেন্দ্রে যদি অবনী থাকে তবে আমি সেই কম্পন সহ্য করতেও রাজি। ড্রয়িং রুমে ফিরে এসে দেখলাম নীরব ভাইয়া সোফায় মাথা দিয়ে শুয়ে আছে। আমি পাশে গিয়ে বসলাম। ভাইয়া, টেনশন করিস না, কাল মনে হয় তোর ভাগ্য খুলছে। আম্মু গয়না বের করছে। সত্যি বলছিস? কিন্তু তোকে কিছু বললো? না, কিছু বলেনি, তবে মনে হচ্ছে আমরা কাল আবার ওই রাগী চুড়োয়ের রাজ্যে হানা দিতে যাচ্ছি। প্রস্তুত হয়ে থাকিস ভাইয়া, এবার কিন্তু যুদ্ধটা আরও কঠিন হবে। সারাদিনের লুকোচুরি আর ফিসফিসানি শেষে যখন রাতের ডিনারের টেবিলে বসলাম তখন পরিবেশটা কেমন যেন গম্ভীর। আব্বু চুপচাপ খাচ্ছেন আর আম্মু বারবার আমার দিকে এমনভাবে তাকাচ্ছেন যেন আমার মনের খবর পড়তে চাইছেন। আমি মনের মধ্যে অবনীর সেই রাগী চেহারাটার কথা ভাবছিলাম আর আনমনে হাসছিলাম। ঠিক এমন সময় আম্মু ভাতের ওপর ডাল ঢালতে ঢালতে হঠাৎ বোমা ফাটালেন। আচ্ছা আকাশ, তোর অবনীকে কেমন লাগে রে? মানে? হঠাৎ করে এমন প্রশ্নে আমার গলায় ভাত প্রায় আটকে যাওয়ার দশা। আমি কোনো মতে পানির গ্লাসটা টেনে এক চুমুক দিয়ে আম্মুর দিকে তাকালাম। আম্মুর মুখে খুব স্বাভাবিক একটা অভিব্যক্তি, কিন্তু আব্বু তখন প্লেটের দিকে তাকিয়ে মুচকি হাসছেন। মানে আবার কি? মেয়েটাকে আজ দেখলি না? বেশ চটপটে, গায়ের রঙও খুব সুন্দর, তবে মেজাজটা বোধহয় একটু কড়া। তো তোর কেমন লাগলো ওকে? না মানে, ও তো নীরব ভাইয়ার শালিকা হবে, তাকে আমার কেমন লাগবে না লাগবে সেটা দিয়ে কি হবে? আর মেয়েটা তো একটু বেশিই রাগী, আমাকে তো এক নিমিষের ড্রাইভার বানিয়ে দিল। ও, তার মানে তুই রাগ করে আছিস? আচ্ছা বাদ দে, ওসব কথা আর বলতে হবে না। শোন, আমরা আগামীকাল সকালে আবার অবনীদের বাড়ি যাচ্ছি। তুই কিন্তু রেডি থাকিস, তোকে গাড়ি চালাতে হবে। আমি যেন আকাশ থেকে পড়লাম। একদিনের ব্যবধানে আবার ওদের বাসায় যাওয়া? নীরব ভাইয়ার দিকে তাকালাম, সেও আমার মতোই অবাক চোখে তাকিয়ে আছে। তার মানে কি ভাইয়ার বিয়ের কথা পাকা করতে কালই যাচ্ছে সবাই? আম্মু, কালই যেতে হবে? আব্বু কি ওদের কিছু জানিয়েছে? হ্যাঁ, ফোনে কথা হয়েছে, কাল সকালে আমরা মিষ্টি নিয়ে যাব। তোরা দুই ভাই যেন দেরি না করিস। খেয়ে দিয়ে ঘুমা এখন। আমি আর কিছু জিজ্ঞেস করার সাহস পেলাম না। ডিনার শেষে নিজের ঘরে এসে বিছানায় এপাশ ওপাশ করছে। আম্মুর প্রশ্নটা মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। তোর অবনীকে কেমন লাগে? ভাইয়ার হবু শালিকার ব্যাপারে আমাকে এমন অদ্ভুত প্রশ্ন কেন করবে? আম্মু কি আমার ক্রাশ খাওয়ার ব্যাপারটা বুঝে ফেলেছেন? মনে মনে বললাম, উফ আকাশ, কাল আবার ওই মেয়েটার মুখোমুখি হতে হবে। ও যে কাল আমাকে আবার কি বলে অপমান করবে কে জানে, কিন্তু কেন জানি ওকে আবার দেখার জন্য মনটা ছটফট করছে। ওই রাগী চোখের দিকে তাকিয়ে আবার একটু ঝগড়া করতে পারলেও যেন শান্তি লাগতো। ড্রয়িং রুমে নীরব ভাইয়ার ঘরে গিয়ে দেখলাম সে আয়নার সামনে দাঁড়িয়ে পাঞ্জাবি চুজ করছে। ওকে দেখে মনে হচ্ছে সে অলরেডি স্বপ্নের বাসর ঘরে পৌঁছে গেছে। কিরে ভাইয়া, এখনই পাঞ্জাবি রেডি করছিস? কাল তো শুধু মিষ্টি খাওয়াতে যাচ্ছে, তোকে তো আর পালকি করে আনবে না। তুই বুঝবি না আকাশ, কালকের দিনটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। রাইসার সামনে আমাকে যেন একদম পারফেক্ট লাগে, সেটা নিশ্চিত করতে হবে। পারফেক্ট তো তোকে লাগবেই, কিন্তু আমাকে যে ওই আগ্নেয়গিরিটার সামনে গিয়ে বসতে হবে সেটা চিন্তা করছিস? ও তো কাল আমাকে বাড়ির দারোয়ানও বানিয়ে দিতে পারে। ভাইয়ার সাথে হাসি ঠাট্টা করলেও আমার মনের কোণে একটা খটকা থেকেই গেল। আম্মু আব্বুর ওই তাড়াহুড়ো আর আমাকে অবনীর ব্যাপারে জিজ্ঞেস করা সবই কেমন যেন রহস্যজনক মনে হচ্ছে। কাল সকালে কি আমার জন্য বড় কোনো সারপ্রাইজ অপেক্ষা করছে, নাকি আমার কপালে সত্যি শনি আছে? সকাল থেকেই আমার বুকের ভেতরটা কেমন দুরু দুরু করছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলগুলো ঠিক করতে করতে ভাবলাম, আজ অন্তত এমনভাবে যাব যেন ওই রাগী চুড়ুইটা আমাকে আর ড্রাইভার বলার সাহস না পায়। ধবধবে সাদা একটা পাঞ্জাবি আর জিন্স পরলাম। ড্রয়িং রুমে গিয়ে দেখি নীরব ভাইয়া তো পুরো বরসাজে রেডি। আমাদের পুরো পরিবার মিষ্টির প্যাকেট আর উপহার নিয়ে রওনা হলাম অবনীদের বাসার উদ্দেশ্যে। গাড়িতে পুরোটা পথ আমি বেশ টেনশনে ছিলাম। মনের এক কোণে অবনীকে দেখার তীব্র ইচ্ছা, আর অন্য কোণে ওর সেই বিষমাখা কথার ভয়। আমরা যখন ওদের বাসায় পৌঁছালাম, রাইসাপুর বাবা মা আমাদের বেশ সমাদর করে ভেতরে নিয়ে গেলেন। তবে আজ ড্রয়িং রুমে অবনীকে কোথাও দেখছি না, বোধহয় ভেতরে কোথাও লুকিয়ে রাগ ঝাড়ছে। রাইসা আপু মাথা নিচু করে এসে আম্মুর পাশে বসলেন। পরিবেশটা বেশ গম্ভীর হয়ে গেল যখন আম্মু কথা বলা শুরু করলেন।
আসলে বেআইন, ওই দিন আমরা কোনো সিদ্ধান্ত না জানিয়ে হুট করে চলে গিয়েছিলাম। আপনারা হয়তো কিছু মনে করেছেন, কিন্তু সত্যি বলতে ওই দিন কিছু বলে যায়নি, কারণ আমাদের আপনাদের থেকে একটু বেশিই চাওয়া আছে। চাওয়া মানে? ঠিক বুঝলাম না বেআইন। রাইসার ব্যাপারে কি কোনো অমত আছে আপনাদের? কোনো দাবি দাওয়া? আমি আর চোখে নীরব ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়ার মুখটা তখন একদম শুকিয়ে গেছে। আমি নিজেও ঘামতে শুরু করেছি। আম্মু আবার কি অদ্ভুত দাবি করবেন, কিন্তু আম্মু মৃদু হেসে রাইসা আপুর আম্মুর হাতটা ধরলেন। না না, রাইসাকে তো আমাদের প্রথম দিন থেকেই পছন্দ। ও আমাদের ঘরের বড় বউ হবে, এটা তো নিশ্চিত। কিন্তু আমাদের চাওয়াটা একটু অন্যরকম। আসলে আমাদের শুধু রাইসাকে দিয়েই হবে না, আমাদের অবনীকেও লাগবে। আম্মুর কথা শেষ হতেই ড্রয়িং রুমে যেন বোমা ফাটল। রাইসা আপুর আব্বু আম্মু একে অপরের দিকে তাকিয়ে একদম পাথরের মতো হয়ে গেলেন। নীরব ভাইয়া তো হা করে আম্মুর দিকে তাকিয়ে আছে। আর আমার অবস্থা তখন ত্রাহি মধুসূদন। আম্মু কি এইমাত্র যা বললেন তা সত্যি? রাইসার আম্মু বললেন, বেয়ান, আপনি কি অবনীর বিয়ের কথা বলছেন আকাশের সাথে? তখন আমার মা বলল, জি, আমরা চাচ্ছি দুই বোনের বিয়ে একসাথে আমাদের দুই ছেলের সাথে হোক। দুই যা হয়ে ওরা আমাদের ঘর আলো করে থাকবে। এখন আপনারা যদি মত দেন তবেই কথা এগোবে। ঠিক সেই মুহূর্তে ড্রয়িং রুমের পর্দা সরিয়ে অবনী ভেতরে ঢুকলো, হাতে চায়ের ট্রে। কিন্তু আম্মুর শেষ কথাটা বোধ হয় ওর কানেও গিয়ে পৌঁছেছে। ওর হাত থেকে ট্রের কাপগুলো ঝনঝন করে কেঁপে উঠল। সেই রাগী মায়াবী চোখ দুটো বড় বড় করে ও আমার দিকে তাকালো। ওর চোখে তখন বিস্ময় আর অগ্নিকাণ্ড এক হয়ে মিশে আছে। হোয়াট? এই অসভ্য ড্রাইভারটার সাথে আমার বিয়ে? কখনো না। আম্মু, তুমি কি পাগল হয়ে গেলে? আমি এই ছেলের মুখও দেখতে চাই না। ওর চিৎকার শুনে আম্মু আব্বু থতমত খেয়ে গেলেন। কিন্তু আমি কেন জানি নিজের হাসি চেপে রাখতে পারলাম না। অবনীর এই রণচণ্ডীর রূপ দেখে আমার ভয় পাওয়ার কথা ছিল, কিন্তু অদ্ভুতভাবে আমার খুব আনন্দ লাগছে। মেয়েটার রাগের চোটে একদম টমেটোর মতো লাল হয়ে গেছে। মা অবনী, আকাশ কিন্তু ড্রাইভার না, ও ইঞ্জিনিয়ার। ওই দিন ও শখ করে গাড়ি চালিয়েছে। ও ইঞ্জিনিয়ারিং হোক আর যাই হোক, ও একটা বেয়াদব। ও কেন আমার দিকে তাকিয়ে ওভাবে হাসছে? আম্মু, আমি বলে দিচ্ছি, রাইসা আপুর বিয়ে এখানে হলেও হতে পারে, কিন্তু আমি এই বাড়িতে কোনোভাবেই যাচ্ছি না। আমি সোফা থেকে একটু নড়ে চড়ে বসলাম। মনের ভেতরে তখন অন্যরকম এক জেদ চেপে বসেছে। আমি সবার সামনেই অবনীর দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, আচ্ছা অবনী সাহেব, আমি না হয় বেয়াদব, কিন্তু আপনি যে বড়দের সামনে এভাবে চিৎকার করছেন, এটা কি খুব ভদ্রতা? আর বিয়ে হবে কি হবে না সেটা তো সময়ের ব্যাপার। তবে আমার কিন্তু আইডিয়াটা খুব একটা খারাপ লাগেনি। আমার কথা শুনে অবনীর রাগে কাঁপতে কাঁপতে ট্রেটা টি টেবিলের ওপর প্রায় আছাড় দিয়ে রেখে গটগট করে ভেতরে চলে গেল। যাওয়ার সময় একবার পেছনে ফিরে তাকিয়ে আমাকে শাসিয়ে গেল। ওর সে চলে যাওয়ার দিকে তাকিয়ে আমি মনে মনে বললাম, খেলা তো এখন মাত্র শুরু হলো রাগী বউ। অবনীকে রাজি করানোটা যে হিমালয় জয়ের চেয়েও কঠিন হবে সেটা আমি আগেই জানতাম। প্রথম 3 দিন ও আমাদের বাড়ির কারও ফোন ধরেনি, এমনকি রাইসা আপুর সাথেও কথা বলা বন্ধ করে দিয়েছিল। ওর এক কথা, যে ছেলেকে প্রথম দেখায় খেপিয়েছে তার সাথে ও জীবন পার করবে না। কিন্তু আমাদের আম্মুও দমবার পাত্রী নন। তিনি সোজা ওদের বাসায় গিয়ে অবনীর হাত ধরে এমন আবেগঘন কথা বললেন যে অবনী সেই পাথরের মতো জেদ কিছুটা হলেও গলতে শুরু করলো। তারপর রাইসা আপুর কান্নাকাটি তো ছিলই। রাইসা আপু বলছিল, তোর জন্য কি আমার বিয়েটাও ভেঙে যাবে অবনী? সব মিলিয়ে অনেকটা ইমোশনাল ব্ল্যাকমেইল। আর পরিবারের চাপে পড়ে অবনী শেষমেশ মাথা নোয়ালো। তবে শর্ত একটাই, বিয়ের পর আকাশ যদি তাকে জ্বালানোর চেষ্টা করে তবে সে চুপ থাকবে না। দিনক্ষণ ঠিক হলো। আব্বু আর রাইসাপুর আব্বু মিলে সিদ্ধান্ত নিলেন কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান নয়, বরং একদম ঘরোয়া পরিবেশে ইসলামিক সুন্নাহ অনুযায়ী 2 ভাইয়ের বিয়ে একসাথে হবে। আজ সে মাহেন্দ্রক্ষণ। গায়ে হলুদের কোনো হাঙ্গামা নেই, শুধু 2 বাড়িতে ঘরোয়াভাবে আত্মীয় স্বজনের আনাগোনা। আমি আয়নার সামনে দাঁড়িয়ে সাদা রঙের একটা জমকালো শেরওয়ানি আর মাথায় পাগড়ি বাঁধছি। নিজের প্রতিচ্ছবি দেখে নিজেই হাসলাম। আজ থেকে আমি আর একা নয়, আমার সাথে যোগ হচ্ছে 1 প্যাকেট ডিনামাইট। আমরা যখন মসজিদে পৌঁছালাম তখন এক প্রশান্তিময় পরিবেশ। নীরব ভাইয়া পাশে বসে আছে, তার চোখে মুখে প্রশান্তি। আমাদের বিয়েটা হবে মসজিদে, আর পরে বাড়িতে গিয়ে মেহমানরা আর কাজী সাহেবের কাগজপত্রের কাজ হবে।
মসজিদের খুতবা আর দেওয়ার সময় কেন জানি আমার বারবার সেই রাগী মুখটার কথা মনে পড়ছিল। যে মেয়েটা আমাকে ড্রাইভার বলে তাচ্ছিল্য করেছিল, আজ থেকে সে আমার অর্ধাঙ্গিনী। আল্লাহর শুকরিয়া আদায় করলাম মনে মনে। কাজ সম্পূর্ণ করে আমরা যখন আবার ওদের বাসায় ফিরলাম, তখন ড্রয়িং রুমে পর্দা টাঙানো হয়েছে। একপাশে কাজী সাহেব বসেছেন, পর্দার ওপাশে রাইসা আপু আর অবনী বসে আছে। আমাদের মোহরানা আর স্বাক্ষরের পালা। প্রথমে নীরব ভাইয়া আর রাইসা আপুর কাজ সম্পূর্ণ হলো, এবার আমার পালা। কাজী সাহেব বললেন, বাবা আকাশ, 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করে আলহাজ মোশাররফ হোসেনের কন্যা অবনী হোসেনকে আপনার স্ত্রী হিসেবে কি কবুল করে নিচ্ছেন? আমি গভীর নিঃশ্বাস ফেলে বললাম, আলহামদুলিল্লাহ, কবুল। 3 বার বলার পর যখন কলমটা হাতে নিয়ে কাগজে স্বাক্ষর করলাম, তখন হাতটা সামান্য কাঁপছিল, কিন্তু এক অদ্ভুত অনুভূতি। পর্দার ওপাশে অবনীও নিশ্চয়ই একই কাজ করছে। কিছুক্ষণ পর আম্মু এসে আমাকে বললেন, যা আকাশ, ভেতরে গিয়ে অবনীর সাথে দেখা করে আয়। আমি পা টিপে টিপে ভেতরে গেলাম। রাইসা আপুর ঘরে 2 বোনকে বসিয়ে রাখা হয়েছে। রাইসা আপু লাল শাড়িতে অপার্থিব সুন্দর লাগছে, আর তার পাশে বসে আছে আমার সেই রাগী বউ। অবনী পরেছে টকটকে লাল রঙের একটা কাতান শাড়ি, মাথায় ওড়না টানা, চোখে ঘন কাজল, কিন্তু সেই চোখে এখনও সেই চেনা তেজ। আমি ঘরে ঢোকা মাত্রই ও একবার তাকালো, তারপর মুখ ঘুরিয়ে নিল। আমি রাইসা আপুকে সালাম দিয়ে ওনার পাশে বসলাম। কি ভাবি, আপনার বোনকে তো কবুল বলে আমার ঘরে নিয়ে আসছি, এখন সামলাবেন কিভাবে সেটা বলুন। ও এখন তোমার আমানত আকাশ, তুমিই বোঝো এখন ওকে। আমি একটু ঝুঁকে অবনীর কানের কাছে গিয়ে ফিসফিস করে বললাম, কি মিস্টার ড্রাইভারের বউ, কবুল তো বললেন, এখন কি সারা জীবন এই ড্রাইভারের গাড়িতেই চড়বেন, নাকি অন্য কোনো প্ল্যান আছে? একদম কথা বলবেন না। বিয়ের কাগজে সই করেছি বলে ভাববেন না আমি বদলে গেছি। আপনার ওই ড্রাইভারি বুদ্ধি যদি আমার উপর খাটান, তবে বাসর ঘরেই আপনার খবর আছে। ওর ধমক খেয়ে আমি অট্রা হাসিতে ফেটে পড়লাম। বাড়ির সবাই আমাদের দিকে তাকিয়ে হাসছে। আমি বুঝলাম, জীবনটা আর যাই হোক, অন্তত একঘেয়ে হবে না। এই রাগী শালিকাকে বউ হিসেবে পাওয়ার আনন্দটাই আলাদা। বাসরঘরের দরজায় দাঁড়িয়ে বুকটা দুরু করছিল। সারা বাড়ি আত্মীয় স্বজনে গিজগিজ করছে, কিন্তু এই ঘরের ভেতরটা একদম নিস্তব্ধ। আমি জানি ভেতরে যে মানুষটি বসে আছে সে কোনো সাধারণ মেয়ে নয়, সে আস্ত একটা বারুদ। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সুগন্ধি মোম আর বেলি ফুলের তীব্র ঘ্রাণ নাকে এলো। খাটের উপর লাল শাড়িটা বিছিয়ে অবনী আড়ষ্ট হয়ে বসে আছে, ঘোমটাটা বেশ লম্বা করে টানা। আমি ধীরে ধীরে গিয়ে ওর পাশে বসলাম। তো মিসেস আকাশ, এই নিঃশব্দ ঘরে আপনার ওই চড়া কণ্ঠস্বর কি আজ একটু বিরতি নেবে, নাকি এখানেও ড্রাইভারের লাইসেন্স চেক করবেন? আমার কথা শেষ হতে না হতেই অবনী ঝটকা দিয়ে ঘোমটাটা সরিয়ে দিল। ওর চোখের কাজল কিছুটা লেপ্টে গেছে, হয়তো কান্নাকাটি করেছে, তবে আগুনের মতো সেই চাহনিটা এক বিন্দুও কমেনি। আপনাকে কতবার বলেছি আমার সামনে ওসব ফালতু রসিকতা করবেন না। দেখুন আকাশ সাহেব, পরিস্থিতি আর পরিবারের চাপে পড়ে বিয়েটা করেছি ঠিকই, কিন্তু তাই বলে ভাববেন না আমি আপনাকে খুব সহজে মেনে নেব। আমি কাল সকালেই বাবার বাড়ি চলে যাব। আমি একটু হাসলাম। ওর দিকে তাকিয়ে ওর রাগটাকে আরও উস্কে দিতে ইচ্ছে করলো। আমি আরও একটু ওর কাছে ঘেঁষে বসলাম। এই যে দূরে সরুন, একদম কাছে আসার চেষ্টা করবেন না। আমি কিন্তু এখনো অনেক রেগে আছি। আমার ব্লু ড্রেসটা সেদিন পাইনি বলে রাইসা আপুর উপর রাগ ছাড়ছিলাম, আর আপনি সেখানে এসে নাক গলিয়েছিলেন। সেই থেকে আমার আপনাকে অসহ্য লাগে। আমি ওর কোনো কথা গায়ে না মেখে হঠাৎ করে ওর ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিলাম। অবনী চমকে গিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু আমি বেশ শক্ত করেই ধরে রাখলাম। আমার অন্য হাত দিয়ে ওর কপালে লেপ্টে থাকা কয়েকটা চুল কানের পিছে গুজে দিলাম। আমার এমন শান্ত আর রোমান্টিক আচরণে ও কিছুটা হকচকিয়ে গেল। শোনো অবনী, রাগ তো যে কেউ করতে পারে, কিন্তু তোমার এই রাগটা কেন জানি আমার কাছে খুব আদুরে লাগে। নীল শাড়িতে তোমাকে যতটা সুন্দর লেগেছিল, লাল শাড়িতে আজ তার চেয়েও বেশি মায়াবী লাগছে। তোমার কি মনে হয় আমি শুধু পরিবারের চাপে তোমাকে বিয়ে করেছি? মানে কি বলতে চাচ্ছেন? মানে হলো, প্রথম দিন যখন ওই ড্রয়িং রুমে তুমি বাঘিনীর মতো গর্জন করেছিলে, তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই রাগী চুড়িটাকে আমার খাঁচায় বন্দি করব। তোমার ওই জেদটাই আমার ভালো লেগেছিল। আচ্ছা, সারা জীবন কি এভাবেই ঝগড়া করে কাটাবে? তোমার এই মায়াবী চোখে কি আমার জন্য একটুও জায়গা হবে না?
আমি ওর চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। অবনী এবার আর মুখটা ঝামটা দিল না, বরং ধীরে ধীরে ওর চোখের পাতা জোড়া নুয়ে এলো। আমি ওর হাতের ওপর আলতো করে একটা চুমু খেলাম। দেখলাম ওর সারা শরীর কেঁপে উঠল। সেই তেজস্বিনী অবনী এখন একদম শান্ত, মুখটা লজ্জায় রক্তবর্ণ হয়ে গেছে। আপনি আপনি খুব বাজে লোক। মানুষের মন নিয়ে খেলতে আপনার খুব ভালো লাগে, তাই না? আমি ওর চিবুক ধরে মুখটা একটু উঁচিয়ে ধরলাম। ওর ঠোঁটের কোণে অভিমানের মেঘ জমেছে ঠিকই, কিন্তু সেখানে এখন আর ঘৃণা নেই। বাজে তো হবই, তবে শুধুমাত্র তোমার জন্য। কাল সকালে বাবার বাড়ি যাওয়ার কথা বলেছিলে না? যেতে পারো, তবে একা না, তোমার এই ড্রাইভার স্বামীকেই সঙ্গে নিয়ে যেতে হবে। কি রাজি? অবনী এবার আর রাগ করতে পারল না। ও আলতো করে মাথা নিচু করে আমার কাঁধে ঠেস দিল। ওর নিঃশ্বাসের শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। যে মেয়েটা সারাদিন হুঙ্কার দিয়ে বাড়ি মাথায় তুলে রেখেছিল, সে এখন আমার বুকের হৃদস্পন্দন শুনছে। আমি মনে মনে হাসলাম। আগ্নেয়গিরিকে শান্ত করার কৌশলটা তবে আমার জানাই ছিল। তো দর্শক, আজ আর বেশি কিছু নয়, দোয়া করবেন আমাদের জন্য। আমার এই কিউট বউটার রাগটা যেন একটু কমে। ধন্যবাদ সবাইকে। লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।